হ্যাঁ, আজকে তোমাদেরকে বাক্য প্রকরণ চ্যাপ্টার থেকে এই প্রশ্নটা আমি পড়াবো। এটা নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত, অর্থাৎ নবম, দশম, একাদশ, দ্বাদশ এই 4 শ্রেণীতেই প্রয়োজন তোমাদের। এইটা 2 রকম ভাবে প্রশ্ন হবে। একাদশ, দ্বাদশ শ্রেণীতে অর্থাৎ কলেজ লেভেলের প্রশ্ন হচ্ছে এই যে আমি প্রশ্নটা ঠিক যেভাবে লিখেছি এভাবে বর্ণনামূলক ভাবে প্রশ্নের উত্তর করে দিবেন। আর নিচের ক্লাসে নবম, দশম শ্রেণীতে হচ্ছে এর ভেতরে যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলো বুঝে জেনে রাখবা, মনে রাখবা। এই পয়েন্টগুলো থেকে থেকেই তোমাদের প্রশ্ন হবে, অবজেক্টিভ বা নৈর্ব্যক্তিক প্রশ্ন। এরপরে ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষাও এই প্রশ্ন থাকে, পরে বিসিএস জাতীয় পরীক্ষা তো এখান থেকে বাক্য প্রকরণ চ্যাপ্টার থেকে প্রশ্ন থাকে, সেগুলো নৈর্ব্যক্তিক সিস্টেম। মূল কথা হচ্ছে যে টপিকসটা, প্রশ্নটা বুঝতে হবে এর মধ্যে কি আছে। আর ইন্টারমিডিয়েট পর্যন্ত শুধু প্রশ্নটা বুঝে মুখস্থ করেই বর্ণনামূলকভাবে লিখে দিতে হবে। তা আমি পড়াই, স্টার্ট করি। এটা হচ্ছে প্রথমে বাক্য কাকে বলে, একটি সার্থক বাক্যে কি কি গুণ বা বৈশিষ্ট্য থাকা আবশ্যক, বা একটি সার্থক বাক্যে কি কি গুণ বা বৈশিষ্ট্য থাকে তা আলোচনা করো, কিংবা একটি আদর্শ বাক্যের কি কি গুণ বা বৈশিষ্ট্য থাকা প্রয়োজন সে আলোচনা করো। যে কোনোভাবেই প্রশ্ন হোক, মূল জিনিস এটুকুই, সেটা হচ্ছে একটা বাক্য কাকে বলে। বাক্য হচ্ছে যখন কতগুলো পদ সমষ্টি সুশৃঙ্খলভাবে বিন্যস্ত হয়ে একজন বক্তার মনের ভাব শ্রোতার কাছে বা পাঠকের কাছে পরিপূর্ণভাবে প্রকাশ করে, সেটাকে একটা বাক্য বলে। তাহলে আমরা এর মধ্যে 3টা জিনিস দেখতে পাচ্ছি, যে কতগুলো পদ, প্রয়োজনীয় পদগুলো শব্দ বাক্যে ব্যবহার হলেই সেগুলোকে আমরা পদ বলি। এই পদ, যে কয়টা পদ লাগবে একটা মনের ভাব পরিপূর্ণভাবে প্রকাশ করার জন্য একটা বাক্যে, সেই পদগুলো সবগুলো প্রকাশ করতে হবে। 2 হচ্ছে পদগুলোকে সুবিন্যস্ত রূপে সাজাতে হবে, সেট করতে হবে, এলোমেলো না, প্রপার অর্ডারে সাজাতে হবে। 3 হচ্ছে একটা সার্থক পরিপূর্ণ বাস্তবানুক অর্থ থাকবে। এই অর্থাৎ অর্থ প্রকাশ না করলে সেটা কোনো বাক্য হয় না। কতগুলো এলোমেলো শব্দ এলোমেলো ভাবে একটার সাথে আর একটা সামঞ্জস্য নাই এমন কতগুলো শব্দ এক জায়গা করে দিলেই সেটা বাক্য হয় না। বাক্য হবে প্রয়োজনীয় পদগুলো থাকবে, পদগুলোকে সুবিন্যস্ত রূপে সেট করতে হবে, অর্থাৎ প্রপার অর্ডারে বা সুশৃঙ্খলভাবে পদগুলোকে সাজাতে হবে, এবং এর একটা পরিপূর্ণ অর্থ থাকবে। সেটাই হচ্ছে একটা সার্থক বাক্য। সংজ্ঞাটা প্রথমেই যেটা বলেছি ওটা, বিষয়টা, ব্যাখ্যাটা এরকম। তাহলে একটা বাক্য কি জানলাম, এরপরে হচ্ছে একটা সার্থক বাক্যের কয়টা গুণ বা বৈশিষ্ট্য থাকা উচিত। মূলত 3টা গুণ বা বৈশিষ্ট্য থাকা আবশ্যক। 3টা গুণের প্রথমটা হচ্ছে আকাঙ্ক্ষা। এই আকাঙ্ক্ষা এক অর্থে ডিজায়ার। এক পদে আমি খুব সামারাইজ করে লিখেছি, ডিটেল এখানে লিখবো না, সামারাইজ করে জিনিসটা বুঝিয়ে দেবো। এক এক্সাম্পল দেবো, তোমরা ধরে ফেলবে। এক পদের পরে অন্য পদ শোনার ইচ্ছা বা আগ্রহ। অর্থাৎ আমরা যখন একটা বাক্য প্রকাশ করতে যাই তখন একটা পদের পরে যদি আরেকটা পদ শোনার আমাদের যে ইচ্ছা বা আগ্রহ, সেটাই হচ্ছে আকাঙ্ক্ষা, বাক্যের আকাঙ্ক্ষা সেটাকে বলে। যেমন আমি একটা বাক্য যদি এরকম বলি, এটা লিখলাম না, এটাও লিখলাম না, বাংলাদেশ একটি। তখন যে কোনো শ্রোতার মনে প্রশ্ন জাগে যে এরপরে কি, এরপরে আরো কিছু আছে, বাংলাদেশ একটি কি। যদি বলি নদীমাতৃক, তারপর শ্রোতার আকাঙ্ক্ষার নিবৃত্তি হয় না, প্রশ্ন জাগে আরো কিছু আছে, বাংলাদেশ একটি নদীমাতৃক কি। যখন বলি বা লিখি দেশ, তখন পুরোপুরি আকাঙ্ক্ষার নিবৃত্তি হয়। এই হচ্ছে এক পদের পরে অন্য পদ শোনা, অর্থাৎ কিছু বললে বাকি আর কি কি আছে, মনের একটা ইচ্ছা জাগে, আকাঙ্ক্ষা থাকে, আগ্রহ থাকে যে আরো পদ আছে। এই শোনার ইচ্ছা বা আকাঙ্ক্ষাটাই হচ্ছে, আগ্রহটাই হচ্ছে বাক্যের আকাঙ্ক্ষা। খুব সিম্পল, সহজ। দ্বিতীয়টা দেখো, সুশৃঙ্খল পদবিন্যাস। বাক্যের
সুশৃঙ্খল পদবিন্যাস, অর্থাৎ আমরা যে বাক্য তৈরি করব সেই বাক্যের পদগুলোকে সুশৃঙ্খলভাবে বিন্যাস করতে হবে। এখানে জেনে রাখো যে বাংলা বাক্য প্রথমে কর্তা, তারপরে কর্ম, তারপরে ক্রিয়া। সাধারণত এই তিন অর্ডারে এই তিনটা পার্ট তিনটা অর্ডারে সাজানো হয়। যেমন আমি ভাত খাই, এখানে আমি কর্তা সাবজেক্ট, ভাত কর্মপদ এবং খাই ক্রিয়াপদ। তাহলে কর্তা কর্ম ক্রিয়া তিনটা আমরা সিরিয়ালি সাজালাম। যদি এরকম হয় আমি ভাত খাই। ইংরেজি বাক্য, ইংরেজি সেন্টেন্স একটু ভিন্ন। ইংরেজি সেন্টেন্সে ভার্বটা আগে আসে, আই ইট রাইস, আই ইট রাইস, তাহলে ইটটা আগে আসে, রাইসটা কর্মপদটা বা অবজেক্টটা পরে যায়। তো আমাদের বাংলা বাক্যে প্রথমে কর্তা, দেন কর্মপদ, দেন ক্রিয়াপদ, এই অর্ডারে থাকে। এখন এইগুলো যদি আমরা একটা উল্টাপাল্টা করি, খাই ভাত আমি, ভাত আমি খাই, এইরকম বললে বাক্যটা সুন্দর হয় না, সুশৃঙ্খল হয় না। এক্সাম্পল দেওয়ার একটা দেখো, যত বড় বাক্যই হোক সুশৃঙ্খলভাবে পদগুলোকে বিন্যাস করতে হবে। যেমন একটা ভবন আমরা বসবাস করে একটা বিল্ডিং বানাইতে কতগুলো ইট লাগে। এখন ইটগুলোকে একটা আর্কিটেকচারাল প্রপার প্ল্যানে একটার পরে একটা নিয়মতান্ত্রিকভাবে মাপ চোখ ঠিক রেখে সাজাতে হয়, সেট করতে হয়, তাহলে একটা বাসযোগ্য নিরাপদ ভবন হয়। আর যদি ইটগুলোকে উল্টাপাল্টা করে স্তূপ আকারে কিংবা রড, কংক্রিট, সিমেন্ট, অন্য যা যা লাগে উপাদান উপকরণগুলোকে আমরা এলোমেলো করে যদি সেট করতে যাই, তাহলে এটা কোনো উপযোগী প্রয়োজনীয় ভবন হবে না। একটা বাক্য ঠিক ওরকম, বাক্যের শব্দগুলো ইটের মতো সাজিয়ে সাজিয়ে, প্রপার নিয়মে সাজিয়ে সাজিয়ে, প্রপার অর্ডারে সাজিয়ে সাজিয়ে বাক্য তৈরি করতে হয়। দিস ইজ সুশৃঙ্খল পদ বিন্যাস, অর্থাৎ পদগুলোকে সুশৃঙ্খলভাবে বিন্যস্ত করতে হয়। এখানে একটা জিনিস বলে দিই, এই যে শব্দটা দেখো, এই যে বর্ণটা, এইটাকে তোমরা অনেকে এরকম লেখো, এরকম লেখো, এইটা ভুল, খেয়াল করো। এটা হচ্ছে ক আর ত এর যুক্ত বর্ণ, ক যোগ ত সমান সমান এটা, আর এটা হচ্ছে ত যোগ ত সমান সমান এটা। এইটা হচ্ছে এইটা তয় ত, এইটা কয় ত না, ক ত যেটা সেটা অন্য। আসক্তি মানে অ্যাডিকশন, যে মদ্যাসক্তি, নেশাসক্তি ইত্যাদি খারাপ অভ্যাস যেগুলো থাকে সেইটা আসক্তি। আর এটা হচ্ছে আসক্তি, এটা স্পেশালি খেয়াল রাখবে, ভুল করবে না। আচ্ছা, এরপর দেখো যোগ্যতা। যোগ্যতা হচ্ছে বাক্যের অর্থ ও ভাবগত মিলবন্ধন। সিম্পল করে, মানে কংক্রিট করে, আমি সিম্পলিফাই করে বলেছি এবং তোমার কনসাইজ করে বলেছি যে অর্থ ভাবগত মিলবন্ধন। অর্থ ভাবগত মিলবন্ধন মানে হচ্ছে যে আমরা যা মনের ভাব প্রকাশ করতে চাই, যখনই আমরা কিছু বলতে চাই, মানে হচ্ছে যে কোনো বক্তার মনে বা কেউ যদি লিখতে চায়, তো লেখকের মনে, তার মনের মধ্যে কোনো একটা বিষয়ে তার একটা ভাব জাগে, একটা অনুভূতি জাগে। ওই অনুভূতি বা ভাবটা আমরা প্রকাশ করি। কেমনে করি? ভাষায় প্রকাশ করি, লিখিত কিংবা মৌখিক আকারে। সেই ভাবটা যে আমি প্রকাশ করব, তার যেন ওই যে ভাব আমার মনে আসলো, এর সাথে বাস্তবে আমি যা লিখলাম কিংবা বললাম তার যেন অর্থের একটা মিল থাকে। যদি উল্টাপাল্টা বলি তাহলে বাক্যের যোগ্যতা গুণ রক্ষিত হয় না। যেমন আমি যদি বলি পাখিরা নদীতে সাঁতার কাটে, মাছেরা আকাশে উড়ে, এইটার যোগ্যতা গুণ হারাইলো। দেখো এখানে আকাঙ্ক্ষার নিবৃত্তি হয়েছে, মানে সবগুলো পদ, যা প্রয়োজনীয় পদগুলো সেট করেছি। আসক্তি সঠিকভাবে রক্ষিত হয়েছে, যে সুশৃঙ্খল পদ বিন্যাসও করেছি, কিন্তু অর্থ আর ভাবে বাস্তবে যে অর্থ প্রকাশ করছে কথাটা আর ভাব যা এসছে এর সাথে বাস্তবের মিল নেই, সুতরাং এটা বাক্য হবে না, যোগ্যতা গুণ হারাবে। পাখিরা আকাশে উড়ে, মাছেরা নদীতে সাঁতার কাটে। যদি বলি গরুগুলো ড্রয়িং রুমে বসে কফি খায়, ছেলেরা মাঠে ঘাস খায়, বাক্যের এখানে অর্থ এবং ভাবগত কোনো সামঞ্জস্য মিল থাকে না, এটা যোগ্যতা গুণ হারায়। বলতে হবে ছেলেরা ড্রয়িং রুমে বসে দাবা খেলে কিংবা কফি খায়, গরুরা মাঠে ঘাস খায়। গরুরা ড্রয়িং রুমে বসে দাবা খেলে, এটা বললে যোগ্যতা গুণ থাকবে না। এই হচ্ছে মূল তিনটা। এরপরে এই যোগ্যতার আবার
তিনটা আরো কয়েকটা ছোট ছোট পয়েন্ট আছে উপভাগ। এই পর্যন্ত যে পর্যন্ত বুঝালাম এই পর্যন্ত এইটুক একাদশ দ্বাদশ শ্রেণীর স্টুডেন্ট যারা অর্থাৎ কলেজ লেভেল স্টুডেন্ট তোমাদের জন্য এই পর্যন্ত এলাম, কারণ তোমরা এইটুকু ব্যাখ্যা করে যা বললাম এভাবে গুছিয়ে বর্ণনামূলকভাবে উত্তরটা লিখে দিলেই তোমরা 5-এ 5 পাবে। তোমাদের নম্বর বোঝাও হলো, নম্বর পাওয়া হলো, শেখাও হলো। কিন্তু এরপরে যেটা আছে সেটা হচ্ছে নবম দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের তোমাদের এইগুলো তো লাগবেই, এরপরে আরো এই কয়টা পয়েন্ট এই প্রশ্নটার জন্য জানা থাকতে হবে। এটাই যোগ্যতারই কিছু অতিরিক্ত, এছাড়াও কয়েকটা পয়েন্ট আছে। একটা হচ্ছে রীতিসিদ্ধ অর্থবাচকতা, যেমন এইটা আমাদের বাক্য সাধারণত যদি প্রকৃতি প্রত্যয়জাত যে শব্দ তার অর্থ ওই প্রত্যয়ের যেভাবে গঠিত হয়েছে ওইভাবেই তার অর্থটা প্রকাশ হওয়ার কথা, বাক্যে ওইভাবেই প্রয়োগ অর্থপূর্ণভাবে প্রয়োগ হওয়ার কথা। যেমন এইটা একটা বলতে বাদ যোগ ইত, এই বাদ যোগ ইত এর প্রকৃতি প্রত্যয়গত অর্থ হচ্ছে বাধা প্রাপ্ত, কোনো অবস্ট্রাকল সৃষ্টি হওয়া, কোনো বাধা পাওয়া কোনো কিছু। কিন্তু এই বাদ যোগ ইত থেকে যে বাধিত শব্দটা হয়েছে, এই বাধিত শব্দটা তোমরা জানো এটা বাধাপ্রাপ্ত হওয়া বা এই উৎপত্তিগত প্রকৃতি প্রত্যয়গত অর্থে না, এটা রীতি সিদ্ধ, অর্থাৎ রীতি মানে নিয়ম সিদ্ধ, সিদ্ধ মানে যেটা চলে আইনসম্মত নিয়মসম্মত। তো রীতি সিদ্ধ কেন? যে আমরা লিখি যে আমার বিনীত প্রার্থনা আমার উপরের আবেদনটি মঞ্জুর করে বাধিত করবেন, আমরা আবেদনপত্র লেখার ক্ষেত্রে সাধারণত এরকম বলি, কিংবা আপনি আমাকে এত উপকার করলেন, আমাকে সারা জীবনের জন্য বাধিত করেছেন, এমন আমরা বলি বা লিখি। কি কি অর্থে বলি তখন ওটা? তখন এই বাধিত শব্দটার অর্থ হয়ে গেল হচ্ছে অনুগ্রহ প্রকাশ করা, প্রার্থনা করা কিংবা কৃতজ্ঞতা প্রকাশ করা বা কৃতজ্ঞতা থাকার কথাটা বলা। এখানে কৃতজ্ঞতা কিংবা অনুগ্রহ অর্থে এই বাধিত শব্দটা রীতি সিদ্ধভাবে আমাদের বাংলা ভাষায় প্রচলিত হয়েছে, ব্যবহৃত হচ্ছে, ওটাকে লিখতে হবে বা বলতে হবে। ওই বাদ যোগ ইত, বাধিত মানে বাধাপ্রাপ্ত হিসেবে কোথাও এইটা প্রয়োগ হয় না, এটা খেয়াল রাখতে হবে। এরকম আরো কিছু শব্দ আছে। তৈল, তিল থেকে, তিল জাতীয় শস্য থেকে যে ফসল তৈরি হয়, এই পদার্থ নির্গত হয়, বের হয়, সেটাকে তৈল বা তেল বলে, কিন্তু ওটা স্নেহ জাতীয় অর্থে, নর্মালি স্নেহ জাতীয় অর্থে, কিন্তু আমাদের রীতিসিদ্ধ অর্থে তৈল হচ্ছে তিল থেকে জাত যে কোনো পদার্থ। এরপরে দেখো দুর্বোধ্যতা। দুর্বোধ্যতা হচ্ছে কোনো বাক্য আমরা যখন প্রয়োগ করবো সেগুলোকে অনাবশ্যক কঠিন জটিল বোঝা যায় না এইরকম জটিল করে প্রকাশ করব না, দুর্বোধ্য করব না, সহজবোধ্য করব, ওজধর্মী বলে এটাকে। যেমন দেখো এই যে প্রপঞ্চ একটা শব্দ, এই প্রপঞ্চ শব্দটা একটু আনকমন শব্দ, এর অর্থ হচ্ছে মায়া, ছলনা, চাতুরি, এরকম কিছু। কিন্তু এখন আমরা যদি বলি যে তুমি আমার সাথে প্রপঞ্চ করেছো, তুমি আমার সাথে প্রপঞ্চ করো না, এই বাক্যটা সুন্দর হয় না, এটার যোগ্যতার ঘাটতি হয়ে যায়। বলতে পারি যে তুমি আমার সাথে চাতুরি করেছো, তুমি আমার সাথে ছলনা করেছো, ফ্রড করেছো আমরা যেটাকে বলি সেইটা, তুমি আমার সাথে প্রপঞ্চ করেছো, এইরকম জটিল বা দুর্বোধ্য শব্দ অকারণে প্রয়োগ করলে বাক্যের যোগ্যতা গুণ ক্ষুণ্ণ হয়। এরপরে দেখো উপমার ভুল প্রয়োগ। আমরা যে উপমাগুলো প্রয়োগ করি, উপমা হচ্ছে সাহিত্যের বা ভাষার অলংকার। যেমন মেয়েরা তাদের সৌন্দর্য চর্চার জন্য যেমন অলংকার অর্নামেন্ট পরিধান করে, উপমা, রূপক, উৎপ্রেক্ষা, যমক, শ্লেষ, অনুপ্রাস, এগুলো হচ্ছে কাব্য কবিতার সাহিত্যের অলংকার। এই অলংকারগুলো প্রয়োগ করতে হয় যথার্থভাবে, এলোমেলো ইচ্ছা মতো প্রয়োগ করলে এটা হবে না। আমরা যদি বলি যে আমার হৃদয় মন্দিরে আশার বীজ উক্ত হলো, উক্ত হলো মানে আমার হৃদয় মন্দিরে আশার বীজ জার্মিনেশন হয়েছে, এটা ঠিক না। হৃদয় মন্দিরে, মন্দিরে কখনো বীজ আমরা যে সিড বপন করা হয় না, এটা বা গজায় না, এটা কোনো জমিনে খেতে গজায়। সুতরাং এটা বলতে হবে আমার হৃদয় ক্ষেত্রে আশার বীজ উক্ত হলো, এরকম করলে উপমার সঠিক প্রয়োগ। আর যদি বলি হৃদয় মন্দিরে উক্ত হলো, সেটা উপমার ভুল প্রয়োগ, এটা যোগ্যতা গুণ হারায়। বলতে হবে খেয়াল রাখতে হবে বাহুল্য দোষ। বাহুল্য দোষ মানে হচ্ছে অতিরিক্ত বলা। যেমন
যেটা ব্যাকরণে নিয়ম সিদ্ধ না, তুমি সেটা বললে সেটা হবে না, ওটা বাহুল্য দোষ। কিরকম বাহুল্য দোষ? যেমন সকল সভ্যগণ সবাই উপস্থিত ছিলেন, সকল সভ্যগণ, এটা আমি একটা এক্সাম্পল দিয়েছি, সব বা সকল সভ্যগণ। এখন সকল একটা বহুবচনের বাচক শব্দ, আবার গণও একটা, এই সব বা সকল আবার গণ, এই দুটোই বহুবচনবাচক শব্দ। প্রত্যেক ছাত্ররাই ক্লাসে উপস্থিত ছিলেন, প্রত্যেক ছাত্ররাই ক্লাসে উপস্থিত ছিলেন না, প্রত্যেক ছাত্রই ক্লাসে উপস্থিত ছিলেন। যদি হয় না ব্যবহার করব, অথবা তোমার প্রত্যেক ব্যবহার করব। বৃক্ষটি সমূল সহ উৎপাটিত হলো, বৃক্ষটি সমূল সহ উৎপাটিত হলো না, বৃক্ষটি সমূলে উৎপাটিত হলো, অথবা বৃক্ষটি মূল সহ উৎপাটিত হলো। সমূল মানেই তো স মানেই সহ, রুট সহ, শিকড় সহ একটা গাছ তুলে ফেলেছে কেউ মনে করো, এরকম। তো এগুলো হচ্ছে বাহুল্য দোষ বা একই জিনিসের ডাবল প্রয়োগ, নিষ্প্রয়োজন, এতে বাক্যের যোগ্যতা গুণ ক্ষতিগ্রস্ত হয়। এরপর দেখো বাগধারার শব্দ পরিবর্তন। আমাদের বাংলা ভাষায় অনেক, যেমন ফ্রেজ, ইডিয়ম, ইংরেজি গ্রামারের, আমাদের বাংলা ভাষায় এরকম অনেক বাগধারা আছে। এই বাগধারাগুলো সমাজ থেকে, আমাদের বাস্তব জীবন থেকেই ভাষার মধ্যে এগুলো সেট হয়েছে, আস্তে আস্তে ব্যাকরণ এগুলোকে গ্রহণ করেছে। তো এখন আমাদের একটা বাগধারা আছে অরণ্যের রোদন। অরণ্যের রোদন, এইটা বাগধারা এভাবেই সৃষ্টি হয়েছে। এখন এটিকে আমরা অরণ্যের পরিবর্তে বন, বনে, রোদন মানে কান্না করা, টু ক্রাই, তো বনে কান্না বা বনে ক্রন্দন, এগুলো বললে এই যে বাগধারার শব্দ পরিবর্তন করলে বাক্য করে যদি আমরা সেটা ব্যবহার করি বাক্যের মধ্যে, তখন বাক্য যোগ্যতা গুণ ক্ষতিগ্রস্ত হবে বা হারাবে। সুতরাং এটা বলা যাবে না, যেটা আছে আমাদের অরণ্যের রোদন ওই রকমই বলতে হবে। আবার তোমার আরো কত বাগধারা আছে, যেমন ধরো ওহি নকুল একটা বাগধারা, ওহি নকুল। এখন ওহি মানে সাপ, নকুল হচ্ছে বেজি, ওই যে একটা নেউল জাতীয় প্রাণী, লোম টোম থাকে, লেজ, লম্বা লেজ। এই বেজি এবং সাপের খুব যুদ্ধ লড়াই হয়, তো শত্রুতা ভাব প্রকাশ করার জন্য আমরা ওই নকুল বলি। এখন আমি ওই পরিবর্তে এখানে যদি আমি লাগিয়ে দিই সর্প আর বেজি, সর্প বেজি লাগিয়ে দিই, তাহলে বাগধারাটা ক্ষতিগ্রস্ত হবে। এটা বাক্যের একটা বড় গুরুত্বপূর্ণ একটা অংশ। এইটা দিলে, এই যে বাগধারার শব্দ পরিবর্তন করলে বাক্যের যোগ্যতা গুণ ক্ষতিগ্রস্ত হবে, ক্ষুণ্ণ হবে। এরপর গুরুচণ্ডালী দোষ। গুরুচণ্ডালী দোষ মানে হচ্ছে যেমন শখ পড়া, মরা দাহ, এরকম না, এটা ভুল। সব পড়া, সব একটা তৎসম শব্দ, পড়া হচ্ছে আমাদের তদ্ভব শব্দ। এখন তৎসম আর তদ্ভবের মিশ্রণকে আমরা গুরুচণ্ডালী দোষ বলি। আর মরা একটা তদ্ভব শব্দ, দাহ হচ্ছে দাহ হচ্ছে জ্বালানো, পোড়ানো, এই সেই অর্থে। তো এইটা হচ্ছে তোমার তৎসম শব্দ। এখন দেশি বা তদ্ভব এবং তৎসম মিশ্রণ, অর্থাৎ তৎসম এবং তদ্ভব শব্দের মিশ্রণকে এর আরেকটু আগে আরো ক্লিয়ার করে সাধু এবং চলিতর মিশ্রণকে আমরা গুরুচণ্ডালী দোষ বলি। সাধু চলিতর মিশ্রণকে গুরুচণ্ডালী দোষ কেন বলি? সাধু ভাষা উচ্চ শ্রেণীর ভাষা, একসময় শুধু সাহিত্যের ভাষা ছিল সাধু ভাষা, গুরু গম্ভীর, ব্যাকরণের কাঠামো শক্তভাবে মেনে চলে ইত্যাদি। তো সাধু ভাষাকে আমরা উচ্চ মার্গের বা তৎসম শব্দবহুল সাধু ভাষা, আর চলিত ভাষা হচ্ছে তদ্ভব দেশি শব্দবহুল। সুতরাং এই সাধু আর চলিত মিশ্রণ করে আমরা
বাক্য লিখলে সেই বাক্যকে আমরা গুরুচণ্ডলী দোষযুক্ত বাক্য বলি। এটি খাইতে হইবে তোমাকে, এটি তোমাকে খাইতে হইবে, এরকম না, এটি তোমাকে খেতে হবে। এইরকম দুটো সাধু এবং চলিত মিশ্রণ হলে আমরা গুরুচণ্ডলী দোষ বলি। এরকম গুরুচণ্ডলী দোষ করা যাবে না, এটা করতে হবে কি সব দাহ অথবা মরা পোড়া। এখন এখানে দুই একটা শব্দের অর্থ আমি শিখা দিই। এই মরা শব্দের অর্থ কিন্তু লাশ, আর ম রয়কার, এই মরা মানে মারা যাওয়া, এই মরা হচ্ছে মারা যাওয়া, আর এই মরা হচ্ছে লাশ, ডেড বডি। তো মরা পোড়া মানে লাশ দাহ করা। তো এটা বলতে হবে হয় মরা পোড়া নাহলে শবদাহ, দুটোর একটা বলতে হবে। শবদাহ সাধারণত বলে। এখন এই গুরুচণ্ড, আমি সবশেষে প্রশ্নটা বুঝাইলাম। গুরুচণ্ডলী শব্দটা তোমরা ব্যাকরণে পেয়েছো, সাধু চলিত মিশ্রণকে আমরা গুরুচণ্ডলী দোষ বলি। সাধু চলিত মিশ্রণ কেন এটার নাম গুরুচণ্ডলী দোষ হয়েছে এটা দেখো। আমাদের আজকে যে চলিত গদ্য, চলিত বাংলা আমরা লিখিত লেখার ক্ষেত্রে, বলার ক্ষেত্রে প্রয়োগ করি, এইটার যাত্রা শুরু হয়েছে একেবারেই আধুনিক কালে আমাদের প্রমোদ চৌধুরীর হাতে। বাংলা চলিত গদ্যের, চলিত ভাষা লিখিত আকারে বা সাহিত্য রচনার ক্ষেত্রে ব্যবহার শুরু হয়েছে। এসছে সাধারণ মানুষের কথাবার্তা, তাদের ভাষা প্রয়োগ সেখান থেকে নিয়ে এসছে। সাহিত্যের ভাষা হিসেবে একসময় সাধু ভাষাই ছিল। সব সাহিত্যের সাধু ভাষায় রচিত হতে বক্তৃতা, বিবৃতি, এমনকি যারা একটু উচ্চ অভিজাত শ্রেণীর বা সংস্কৃত জানা পণ্ডিত ধরনের মানুষ, তারা অনেক ক্ষেত্রে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কোনো ফোরামে কথা বলতেও সাধু ভাষায় কথা বলতেন, এমন একটা অবস্থা ছিল। তো এই জন্য সাধু ভাষাকে বলা হতো যে এটা উচ্চ মার্গের ভাষা। আর চলিত ভাষা আমজনতা, সাধারণ মানুষ এই ভাষায় কথা বলে, এই জন্য এটাকে নিম্ন শ্রেণীর জ্ঞান করা হতো এক সময়। হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী তাদের কাস্ট আছে, উচ্চবর্ণ এবং 4টা কাস্ট আছে। একেবারে নিম্নবর্ণ যেমন উচ্চবর্ণ ব্রাহ্মণ শ্রেণী, এই ব্রাহ্মণ শ্রেণীর সাথে নিম্নবর্ণের লোয়ার কাস্টের যারা চণ্ডাল, মণ্ডল ইত্যাদি, কি বলে ওই যে শূদ্র যারা, তাদের সাথে আত্মীয়তা ব্রাহ্মণদের হয় না। ব্রাহ্মণদের সাথে শূদ্রদের আত্মীয়তা বা উঠা বসায়, পাতে এক বসায় বসে খাওয়া দাওয়া, এইগুলো হয় না। এরা তাদের ধর্ম মতে তারা বিশ্বাস করে। তাহলে উচ্চ শ্রেণীর ব্রাহ্মণ আর নিম্ন শ্রেণীর মানুষের সাথে যেমন মিশ্রণ দোষণীয় শাস্ত্র মতে তারা বিশ্বাস করে, ওই ধারণার থেকেই সাধু আর চরিতর মিশ্রণটাকে গুরুচণ্ডালী দোষ বলা হয়েছে। গুরু মানে ব্রাহ্মণ, আর চণ্ডাল মানে চালাল বা নিম্ন শ্রেণীর মানুষ। গুরু আর চালালের যেমন, চণ্ডালের যেমন মিশ্রণ দোষণীয়, শাস্ত্র বিরুদ্ধ, ভাষার ক্ষেত্রে সাধু এবং চরিতর মিশ্রণটাকে এখনো গুরুচণ্ডালী দোষ মনে করা হয়। তাহলে আমি এই বাক্য প্রকরণের এই যে তোমাদের বুঝিয়ে দিলাম, বাক্য কাকে বলে, সার্থক বাক্যের কি কি গুণ বা বৈশিষ্ট্য, এইটা এই যোগ্যতা পর্যন্ত লিখে দিলেই কলেজ লেভেলে তোমাদের উত্তর শুদ্ধ। বাকি অন্যান্যদের নবম দশম শ্রেণী সহ অন্যান্যদের এর ভিতরের সব তথ্যগুলো জানতে হবে, এবং এই পয়েন্টগুলোর তথ্য তো অবশ্যই, এগুলো থেকে একদম খুব কমন অবজেক্টিভ প্রশ্ন আসে। আমার বিশ্বাস তোমরা সব বুঝতে পেরেছো। একটু বইটা চর্চা করলে তোমাদের সব কিছু সঠিকভাবে হয়ে যাবে। ভালো থাকবে।